নমস্কার, আমি চয়ন। বাঙালি বার্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেবীপক্ষ এসে গেছে। এবার আমরা মণ্ডপে গিয়ে মা দুর্গাকে প্রণাম করব, ভক্তি করব, তার কাছে করো জোরে আশীর্বাদ চাইব। অথচ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত মা দুর্গার কোনো খোঁজই রাখবো না, মনেও করব না। চলুন আজ একসাথে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক মানব দরদি হারিয়ে যাওয়া মা দুর্গার কাহিনী শুনি। শুরু হচ্ছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চৌধুরানী। এই ইতিহাস আজকালকার দিনে শোনাবার মতো বলেই শোনাচ্ছে। অনেক লোকের উপকার হবে এই বিশ্বাসেই বলা। আমার ছেলেবেলাতে গ্রামের ওপাড়ায় রামলাল কাকার হাঁক ডাকছিল। সমস্ত মাল পাড়ার লোকে তাঁর প্রজা। তাঁর মুখের হুকুমে 100 জোয়ান মরদ পুরুষ লাঠি হাতে এগিয়ে আসত। শক্ত হাতে লাঠি না ধরতে পারলে তখনকার দিনে পাড়া গাঁয়ে জমি জমা রাখা যেত না। জমি নিয়ে দাঙ্গা, জমির ফসল লুটতরাজ, এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। রামলাল কাকার প্রথম পক্ষের স্ত্রী আমার মায়ের চেয়ে 3 বছরের বড়। তিনি ছিলেন আমার মায়ের সই, তাই তাকে আমরা সই মা বলে ডাকতাম। সই মা ভালো লোক ছিলেন বলে শুনিনি। বাল্যকাল ধরে তার নিজের শাশুড়ির সঙ্গে তার জাহাবাজি ঝগড়ার কথা শুনে এসছে। শাশুড়িরা বউয়ের ওপর অত্যাচার করে এই কথা বাংলাদেশে সবাই জানে, কিন্তু অত্যাচারিতা অনেক বধূ তখন আমার এই সইমার নামে পুলকিত হয়ে উঠত। এমনই এক নিপীড়িতা বধূকেই আমি বলতে শুনেছি ঘাটের পথে। বউ বলতে বউ হলো ও পাড়ার হরির মা। আমরা সব জন্মেছি ছাগল ভেড়া। শাওরিকে কি করে চেঁচতে হয় তা দেখিয়ে দিয়েছে। কাল নাকি সেজগিন্নির মুখে বউ কেরোসিনের টেমির ছ্যাঁকা দিয়েছে। সেজগিন্নি তাই সহ্যি করে বাপু। আমাদের মতো শাশুড়ি যদি হতো। তা সহ্যি না করে উপায় কি বলো? যাবে যে বউ যে, পেরে না উঠলে সহ্যি করতে হচ্ছে বই কি। তা ধন্যী বউ বটে। আষাঢ় মাসে 2 দিন খেতেই দিলে না শাশুড়িকে। মুখের জোরে দাঁড়া পেকে সামনে। ও সেজগিন্নির কর্ম নয়। শাওরির সঙ্গে ঝগড়া করার সময় রণরঙ্গিনী মূর্তি ধরে। অমন বউ গড়ে গড়ে থাকলে না শাওরিরা জব্দ, বুঝলে? আমরা পারি না বাবু, ভয় করে। সেই জন্যেই তো উঠতে বসতে ঝাঁটালাতি খাচ্ছি বাপু। কাল হয়েছে কি, মুগের ডাল রোদে দেওয়া ছিল। বৃষ্টি এসেছে কখন তা বাবু দেখতে পাইনি। খুকির কাঁথা সেলাই করছিলাম, সে কি গালাগাল। আচ্ছা, গালাগাল দাও না হয় দিলে, কিন্তু কিন্তু বাপ ভাই কি দোষ করলে? তাদের তুলে গালাগাল দেওয়া কেন বাপু? বলবো আর কি, নিজেই দুবেলা স্বচক্ষে দেখছি, সকর্ণে শুনছি। হাড় ভাজা ভাজা হয়ে গেল ভাই। এক এক সময় মনে হয় একদিকে বেরিয়ে যায়, আর ভাল লাগে না। সইমা দেখতে শুনতে ভালো ছিলেন। সবাই তাকে সুন্দরী বলত। তার 5-6টি ছেলে মেয়ে হয়। বড় ছেলেটি বুদ্ধিমান, কিন্তু অবস্থাপন্ন ঘরের ছেলে, বিশেষ লেখাপড়া শেখেনি। অল্প বয়সে জমিদারি সেরেস্তায় নায়েবি কাজে ভর্তি হয়। এমন সময় সইমা মারা গেলেন। রামলাল কাকা আবার বিয়ে করলেন। কয়েক বছরের মধ্যে 3-4টি ছেলে মেয়েও হলো। কিছুদিন পরে রামলাল কাকা আবার বিপত্নী হলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে বিয়ে করলেন। তৃতীয় পক্ষেরও প্রায় 5-6টি ছেলে মেয়ে হলো। মাঝের পক্ষের প্রথম সন্তানের নাম আশালতা, বেশ সুন্দরী মেয়ে। রামলাল কাকা তৃতীয় পক্ষে বিয়ে করার কিছুদিন পরেই আশালতার ভাই বোনগুলো একে একে সবাই মারা গিয়ে পড়ে রইল সে নিজে। আশালতার বিয়ে হলো 11 বছর বয়সে এবং সে বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এলো। কন্যা বিধবা হয়ে বাড়ি আসার পর থেকেই শোকে রামলাল কাকার শরীর ভেঙে পড়ল।
এবং বছরখানেকের মধ্যে তিনিও ইহলোক থেকে বিদায় গ্রহণ করলেন। অবশ্য এর মুখ্য কারণ কন্যার বৈধব্য নয়, কেননা রামলাল কাকার মৃত্যু হয়েছিল বসন্ত রোগে। তা আমাদের কাহিনী প্রধানত এই আশালতার ইতিহাস। ব্যাপারটা এখন দাঁড়িয়েছে যা তা একবার বলি। রামলাল কাকার সংসারে এখন কর্তা হয়ে দাঁড়ালো ওর প্রথম পক্ষের জ্যেষ্ঠ পুত্র শরৎ। শরতের তখন বিয়ে হয়েছে এবং দুটো সন্তানও হয়েছে। শরতের ছোট ভাই সনতও লেখাপড়া শেখেনি, সে গ্রামেই ধানের ব্যবসা করে। প্রথম পক্ষের মেয়ে কটির বিয়ে হয়ে গেছে, তারা সকলেই শ্বশুরবাড়ি করছে। রামলাল কাকার তৃতীয় পক্ষের ছেলে মেয়েগুলোর বয়স অবশ্য অনেক কম, বড়টির ছেলে এবং তার বয়স সবে 8। রামলাল কাকা সম্পত্তিওয়ালা লোক ছিলেন। বড় ছেলে শরৎ এমন দুষ্ট ফন্দি আঁটতে লাগলো যাতে তার নাবালক বৈমাত্রেয় ভাই বোনগুলো সম্পত্তির উপসত্ত্ব থেকে বঞ্চিত হয়। বিমাতার কোনো কথা এ সংসারে খাটে না, তার বয়সও কম। শরৎ জমি মৌরসি বন্দোবস্ত করতে লাগলো মোটা টাকা দিয়ে, পুকুর জমা দিতে লাগলো নিখিড়িদের কাছে মোটা টাকা নিয়ে, গোলার ধান বিক্রি করে ফেলতে লাগলো আড়তদারদের কাছে, তাতে পেতে লাগলো মোটা টাকা। গাছের নারকোল পেড়ে বিক্রি করতে লাগলো কলকাতায় যারা মাল চালান দেয় তাদের কাছে। অথচ ওর বিমাতা বা বৈমাত্রেয় ভাই বোনগুলোর পরনে কাপড় নেই, স্কুল পাঠশালায় যাবার বন্দোবস্ত নেই। যা টাকা পাওয়া যাচ্ছে ওরা তো তার ন্যায্য দাবিদার, অথচ শরৎ বা সনৎ সে চিজ নয়। সোজা পথে হাঁটার অভ্যাস তাদের নেই। নিজের চেয়ে বেশি বয়সের সৎ ছেলেদের কাছে বিমাতাও মুখ ফুটে কিছু বলতে পারেন না। এভাবে অরাজকতা চলল বছর 2। শরতের বিমাতা সমস্তটাই মুখ বুজে সহ্য করলেন। তিনি গরিব ঘরের মেয়ে, তৃতীয় পক্ষের স্ত্রী হয়ে সংসারে এসেছিলেন। যা জোর ছিল এখানে, বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সেটুকুও গেছে। দুর্দণ্ড প্রতাপ সৎ ছেলেকে তিনি কিছু বলতে সাহস করেন না, নির্জনে চোখের জল ফেলেন। তার ছেলে মেয়েরা বিষয় সম্পত্তির কি বোঝে, তারা মহা আনন্দে লাট্টু ঘোড়ায় আর ঘুড়ি ওড়ায় পথে পথে মাঠে মাঠে। এক শীতকালের সকালবেলা শরৎ বসে এক বাটি মুড়ি খাচ্ছে, এখনই চা খেয়ে বেরোবে। আশালতা এসে দড়ির গোড়ায় দাঁড়িয়ে বললে, বদা, কি রে? একখান কথা তোমায় বলবো। কি বল তাড়াতাড়ি, আমার বেশি সময় নেই, কাছারিতে বেরোতে হবে এক্ষুনি। তুমি বাগদিপাড়ার জমি বন্দোবস্ত করছো কত টাকায়? কবে? এই যে সেদিন করে এলে, বৌদিদির হাতে টাকা এনে দিলে। কেন অত খোঁজে তোমার দরকার কি? দাদা, আজ আমি যে কথাখানা বলতে এসেছি শোনো। তুমি ওরম করে বিধু-নিধুকে ফাঁকি দিতে পারবে না বলে দিচ্ছি। শরৎ অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। এমন কথা যে আশালতা তাকে বলতে পারে, এইটাই সে বিশ্বাস করতে পারছিল না তখনও। অতটুকু মেয়ে আশালতা! পরক্ষণে রাগে এবং বিস্ময়ে তার মুখ দিয়ে কথা বেরোতে গিয়ে আটকে রইল খানিকক্ষণ। যখন কথাটা বেরিয়ে এলো তখন তা বড় অসংলগ্ন হয়ে পড়ল, ঠিক মানে বোঝা গেল না। কে? জমিকার? টাকা, বিধু নিধুর ফাঁকি মানে? শোনো দাদা, বিধু-নিধু আছে, ওদের 3টে বোন আছে। তুমি ওদের দেখো না, মা ভালো মানুষ, তিনি কিচ্ছুটি বলতে পারেন না। ওদের পরনে না আছে কাপড়, না গায়ে একখান জামা। মার একখানা তান, তাই শুকিয়ে নেয়। কিন্তু বড় হয়েছে, ওকে স্কুলে দিলে না, ওরা সব খাবে কি এর পরে? কি খাবে সে আমি কি জানি? আমারই বা কি দায় পড়েছে বিধুর পড়া নিয়ে মাথা ঘামাবার? বাবা থাকতেই তো আমাকে আর সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন। কিন্তু সেসব কথার কি দরকার এখন জিজ্ঞেস করি? তোমার সে সর্দারি করবার দরকারটা কে? সর্দারি করিনি দাদা, কিন্তু না বলেও আর পারছি না। মা কিচ্ছু বলেন না, কিন্তু এটুকু তো বোঝেন যে বিধু-নিধু পাকে পড়ছে। তুমি যে জমি বিলি করলে, বাসধান বিক্রি করলে, পুকুর জমা দিলে, সেটাকার ভাগ ওরা পাবে না।
অথচ ওদের পরনে না আছে কাপড়, না গায়ে একখান জামা। এত বড় কথা তোর! তুই কথা বলতে আসবার কে শুনি? তোর কি ভাগ আছে বিষয়ের? তোর কোন জোরে কানে খাটবে শুনি? আমার কথা তো একটু বলিনি দাদা। বিধুন ইঁদুর ভাগ ওদের দাও, মাকে দাও। ষোলোর বিয়ে দিতে হবে আজ বাদে কাল। সবই যদি বেঁচে কিনে ফেললে কাল ষোলোর বিয়ে হবে কি দিয়ে? সেই ভাবনায় আমার রাত্রিরে ঘুম হচ্ছে না। মা গিয়ে বুঝুন তার মেয়ের বিয়ে কি দিয়ে হবে, আমার তাতে কি? এই কথা তোমার উপযুক্ত হলো দাদা? ষোলোর বিয়ে না হলে কার মুখ আসবে, মার না তোমার? লোকে বলবে অমুকের বোনের বিয়ে হলো না, ধুমসি করে ঘরে রেখেছে। রাগ করো না দাদা, তোমার পায়ে পড়ি। আমার কিচ্ছুটি চাইনি, একবেলা দুটো আলো চালের ভাত, একখানা কাপড়। কিন্তু বিধু নিধুকে স্কুলে দাও, এরপর ওরা করে খাবে কি? তোমারই দোষ দেবে লোকে, আমাকে কেউ কিচ্ছুটি বলতে আসবে না। ভেবে দেখো। শরৎ একটা বড় ধাক্কা খেল এই দিনটিতে। এতদিন তার বিশ্বাস ছিল যে সে যখন সংসারের কর্তা, সে যা করবে তাই হবে। অবশ্যই বাবা তাকে এবং সনৎকে পৃথক করে দিয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎ পরলোক গমন করাতে পাকাপাকি কিছু করে যেতে পারেননি বিষয় আশয়ের। নগদ টাকার দরকার হলেই তাই জমি বিলি, ধান বিক্রি, ইচ্ছামতো খাজনা আদায় ইত্যাদি করলে তাকে বাধা দিচ্ছে কে? বিমাতা বাধা দিতে পারবেন না, সাহসও করবেন না। তিনি হাবদা গোবদা ভীতু মানুষ। তবে আজ সে দেখলে এমন একজন আছে যে তার আঙুল উঁচিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে, ওর খেয়াল খুশির বিরুদ্ধে। আর সে কিনা আশালতা, যাকে কাল দত্তমশাইয়ের পাঠশালাতে হাত ধরে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রেখে এসেছে। কেননা পাঠশালা যাওয়ার নামেও কেঁদে আড়ষ্ট হয়ে যেত। সেদিন সন্ধ্যাবেলা ছোট ভাই সনৎকে ডেকে বললে, আশার কাণ্ড শুনেছিস? কেন, কি করেছে? ও নাকি আমাকে দেখে নেবে, আমি নাকি সিধু নিধুকে ফাঁকি দিয়ে বিষয় আশয়ের বিলি ব্যবস্থা করছি। ওইটুকু মেয়ের এত বড় আস্পর্ধা! তাই তো। এর একটা বিহিত করতে হবে সনৎ। আশার কি জোর খাটে সংসারে? তা বলে দেখো। তুইও বলবি, আমার সঙ্গেই বলবি। বেশ, কালই সকালে বলা যাবে। ওকে তাড়িয়ে তবে আর কাজ। বড্ড বার বেড়েছে ও, আমাকে একেবারে অবাক করে দিয়েছে আজ। আমি বলবো এখন বুঝিয়ে? বুঝিয়ে টুজিয়ে বলার কিছু নেই, ওকে বিদায় করে দেবো কালই। বেশ। সনৎ তখন দিব্যি রাজি হয়ে গেল, কিন্তু সকালে এসে বললে, দাদা, ওই যে কাল বলেছিলে না আশাকে বলবার কথা? হ্যাঁ, তা কি? আমি এসব পারবো নি, তুমি যা হয় করো। সে হবে না, তোকেও বলতে হবে। না গো, আমি ভেবে দেখলাম এইসব কথার মধ্যে আমার না থাকাই ভালো। তুই আমাকে ভয় করিস না মাকে ভয় করিস? শোনো দাদা, আমি কাউকেই ভয় করিনি। মা আমাদের দুজনকে ভয় করে চলে, সে তুমিও জানো। মা সাথেও নেই, পাঁচেও নেই, নিরীহ প্রাণী। তাকে আবার ভয় করার কি আছে? হ্যাঁ, তবে তুই কেন বলবি না আশাকে? না দাদা, সে আমি পারবো নি। আশা আমাদের কোল পচা বোনটা। ওর মা নেই, বাপ নেই, স্বামী পুত্র নেই। আমি ওকে ওসব কথা বলতে পারবো নি। শরৎ মুশকিলে পড়ে গেল। দুই ভাই একযোগে কাজ করলে যে জোর পৌঁছতো সে তো পৌঁছলই না, তার উপর সে দেখলে আশার ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে শেষে সনতের সঙ্গেও মনোমালিন্য হয়ে যাওয়া বিচিত্র নয়। সনত এত দরদ দেখাবে আশার ওপর তা কে জানত? একেবারে গদগদ গোদাবড়ি, বলিহারি। কিন্তু শরতের এই ধারণা ভুলও বটে, আবার নয়ও বটে। সেদিনই সন্ধ্যাবেলা সনত আশাকে সিঁড়ির দিকে নির্জনে ডেকে নিয়ে বললে, এই আশা, শোন, এদিকে শোন। তুই দাদাকে কি বলেছিস? কেন, কি বলবো? তুই দাদাকে চোখ রাঙিয়েছিস শুনলাম। ও মা, মাথা কুটবো তোর সামনে চোদ্দা। আমি বরদাকে চোখ রাঙাবো? আমি ন্যায্য কথা বলেছি। কি কথা শুনি? আশা সব ব্যাপার বললে, বলে কাঁদতে লাগলো। সনক বলল, হা, কেঁদে মরছিস কেন তুই? না চোদ্দা, তুই বল আমি কি অন্যায় কথা বলেছি? তাই তো রে। আহা,
আমার কষ্টটা দেখলে বুকটা ফেটে যায় চোরদা। তুই বল, বদ্দা এতগুলো টাকা পেলেন জমি বিলি করে, জিনিস বিক্রি করে, একটা পয়সাও মার হাতে দিয়ে বলেছেন একাদশীর দিন মা তুমি মিষ্টি কিনে খেও, কি শৈলকে একখান ফ্রক কিনে দিও? আহা, কিচ্ছু পরবার নেই ওর। শাড়ির পাড় জুড়ে জুড়ে আমি সেদিন ওকে একটা ফ্রক করে দিয়েছি, তবে পরে বাঁচে। কে আছে চোরদা ওদের মুখে তাকাবার? মা তো ওই হতগজ। হতগজ না রে, ভালো মানুষ। তার মানেই তাই, তুমি গায়ে আগুন ঢেলে দাও না, রাতই কাটবে না। এদিকে বিদু নিদু শৈল ভেসে যাক। তা তুই আমাকে বললি না কেন? হ্যাঁ, আমি দাদাকে বলতাম। তুই ওই একই রকম ছোড়দা, তোর দ্বারাও হতো না রে। সনৎ আশাকে যতই স্নেহ করুক, সে বেশি দিন বাঁচেনি। সেই বছর শীতের শেষে নিউমোনিয়া হয়ে 7-8 দিন ভুগে সে মারা গেল। মতির পাশে বসে আশা দিন রাত তার সেবা করল। সারাদিন নাওয়া খাওয়া ভুলে গেছিল, কিন্তু সনৎ আর বাঁচল না। সনতের মৃত্যুর পরে সংসারে শরতের আধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হল। বাধা দেওয়ার আর কেউ রইল না। রামলাল কাকার বিষয় সম্পত্তির মধ্যে যা যা ভালো জিনিস ছিল, যেমন যে জমির খাজনা বিনা মোকদ্দমায় সহজে আদায় হয়, যে পুকুরে মাছ বাড়ে এবং বেশি দামে নিকিড়িদের কাছে বিক্রি হয়, যে আমন ধানের ক্ষেতে জল বাঁধে সকলের আগে এবং শুকোয় সকলের শেষে, এক কথায় দুধের শটটুকু শরৎ গ্রাস করতে উদ্যত হল। আবার আশালতাকে গিয়ে দাঁড়াতে হলো ওর কাছে। শরৎ চিৎকার করে রেগে তক্তাপোষ চাপড়ে কথা বলে, আর আশা ধীরভাবে মৃদু স্বরে কথা বলে। শরৎ দিন দিন বিস্মিত হচ্ছে। কি জানতো সেই আশা এই মানুষ? একদিন বিধু নিধুকে নিয়ে গিয়ে শরতের সামনে দাঁড় করিয়ে সে বললে, এই দেখ ওদিকিনি, সারাদিন কেলে বেড়াতে ছেলে দুটো, একেবারে বয়ে গেল যে এরা। এদের কি উপায় করছো বদ্দা? আমি কি উপায় করব? তুমি এখন এদের গার্জেন হয়েছ, তুমি করো। আমি তোমার পায়ের জুতো তলা বর্দা, আমায় অমন কথা বলো না। তোমাকে আর মিষ্টি কথা শোনাতে হবে না আমাকে। যাও এখান থেকে। এদের উপায় কি করবে করো বদ্দা, পায়ে পড়ি তোমার। মাইনে দেবে কে? তুমি। কেন আমি দেবো? আমার। শরতের উত্তরের বাকি অংশটুকু বলার উপযুক্ত নয়। আশা একটু চুপ করে গেল, তারপর বললে, তোমার পায়ে পড়ি দাদা, এদের লেখা পড়ার হিল্লে করো, বাদুর হয়ে গেল একেবারে। তবে তো আমার। এবারও শরতের সবটুকু উত্তর বলার যোগ্য নয়। পরদিন আশালতা নিজে কোথা থেকে টাকা জোগাড় করে বিধু নিধুকে 2 মাইল দূরের সোনাখালী বক্সার মাইনর স্কুলে ভর্তি করে দিয়ে এলো। ছেলে দুটো বধ হয়ে গেছিল। নিজে জোর করে ওদের স্কুলে পাঠিয়ে দিত, নিজে সকালে বিকালে পড়তে বসাতো। আশা নিজে লেখাপড়া জানতো সামান্যই। গ্রামের অমর্ত্য গুরুমশাইয়ের পাঠশালায় বাংলা সরল পাঠ 3য় ভাগ পর্যন্ত। কিন্তু নিজের চেষ্টাতে সে অনেক কিছু শিখেছিল। ওর মামার বাড়ি ছিল কলকাতার কাছে এড়েদ। মা বেঁচে থাকতে সেখানে গিয়ে 2-3 মাস থাকতো। এড়েদ থেকে একবার মামিমার সঙ্গে দক্ষিণেশ্বর গেছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনেছিল। আমি অন্তত ওর কাছে একটা কথামৃত দেখেছি। আশা রামায়ণ মহাভারতও পড়ত, দুবেলা গীতা পড়ত, কবিতাও পড়তো কিছু কিছু। সৎমাকে বলতো, নিদু খুব বুদ্ধিমান মা, ও পড়লে মানুষ হবে। মা বলতেন, আর আর বিধুকে কেমন দেখলি? বুদ্ধি নেই এর মতো, তবে কিছু একটা হবেই। তুই চেষ্টা কর মা, হয়ে যাবে। আশা যেন উঠে পড়ে লেগে গেল নিধু বিধুকে মানুষ করতে। শয়নে স্বপনে ওর ওই এক ভাবনা। নিধুর এতটুকু বেচাল দেখলে নিজে শাসন করত, কড়া পাহারায় পড়াশোনা করত। একদিন স্কুল কামাই করলে ভাত দেওয়া বন্ধ করে দিত। অথচ আশা আর বিধু নিধুর বয়সের তফাৎ খুব বেশি ছিল না, 8 কি 10 বছরের। পাড়ার লোকে বলতো, ওদের মা ওদের আর কি করে।
আশা ওদের দিদিকে দিদি, মাকে মা। শরৎ চেষ্টা ত্রুটি করেনি ওদের সম্পত্তি ফাঁকি দেবার। আশা না থাকলে ওরা পথের ফকির হতো, এই কথায় কোনো ভুল নেই। শরৎ অত্যন্ত কুচরিত্রের মানুষ, মদ এবং আনুষঙ্গিক সবকিছুই তার ছিল। একবার মদ খেয়ে বিধুকে ডেকে বললে, বিধু, এই কাগজখানাতে একটা সই দিতে বল মাকে। বিধু একই বরদাকে ভয় করে, তার উপরে মাতাল অবস্থায় বরদা অধিকতর ভয়ের কারণ ভালোই জানে সে। সুতরাং বিনা বাক্য ব্যয়ে সে কাগজখানা মায়ের কাছ থেকে সই করিয়ে এনে দিলে। শরৎ চলে গেল। এর দিন 10 পরে আশা নাইতে গিয়ে দেখলে ওদের ঘাটের ধারের বাগানে 7-8 জন লোকের জটলা। 5 জন কাঠুরে গাছ কাটছে, 2 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারক করছে। আশার সঙ্গে ছিল গোয়ালপাড়ার কালী গোয়ালিনী। সে কালীকে বললে, পিসি, গিয়ে জিজ্ঞেস করো তো ওরা গাছ কাটছে কেন? মা ঠাকরুন, ওনারা বললে সরোজবাবু এই বাগানের গাছ বিক্রি করেছে আমাদের কাছে। সে কি কথা? জিজ্ঞেস করে এসো কত টাকায় বিক্রি করেছে। কালী জিজ্ঞেস করে এসে বললে, 300 টাকায় মা ঠাকরুন। তাড়াতাড়ি স্নান করে আশা তক্ষুনি বাড়ি গেল। শরতের সঙ্গে কথাটা বলতে শরৎ ধীরভাবে বললে, কেন, তোমায় সব জানাতে হবে নাকি? তুমি বাড়ির কে? মার ভাগ মা সই করে বিক্রি করেছেন, নাবালকের উচি হয়ে। কত টাকা দিয়েছো মাকে? সে হচ্ছে তোমার দরকার নেই, জিজ্ঞেস করে এসো। তাছাড়া ও বাগানের গাছ কেটে বিক্রি করবার কি ক্ষমতা আছে তোমার? 50-60 টাকার ফল বিক্রি হয় বছরে, কেন ও বাগানের গাছ কেটে বিক্রি হবে? মা সই দিয়েছে। তোমার কাছে আমি সেই কৈফিয়ত দিতে রাজি নই, যাও তুমি। আশা ছুটে এসে সৎমাকে জিজ্ঞেস করে জানলে কিছুদিন আগে একখানা কাগজে সই দিয়েছিল বটে, তবে কি জন্য তা তিনি জানেন না। হ্যাঁ, কাল সকালে বিধু এসে তার হাতে 30 টাকা দিয়ে বলেছিল বরদা দিয়েছে। তিনি বাক্সে তুলে রেখে দিয়েছিলেন, এই পর্যন্ত। আশা রেগে বললে, তুমি একটা আস্ত বোকা, সই দিতে বললে অমনি দিলে, আমাকে জিজ্ঞেস কেন করনি? তুমি কি জানো কিসের সই? তুই তো তখন বারের পুজো দিতে গিয়েছিস পঞ্চানন্দ তলায় শনিবারের দুপুরে। তাছাড়া শরৎ মদ খেয়ে এসেছিল, বিধু ভয়ে কেঁদেই বাঁচে না। জানো তো জমের মতো ভয় করে ওরা শরৎকে। তা তো জানি, এদিকে যে দিব্যি ওদের মাথায় হাত বুলোলো বরদা। 300 টাকায় বাগান বিক্রি করেছে, তার 3 ভাগের 1 ভাগ 100 টাকা তুমি পাবে, সেই জায়গায় 30 টাকা ঠেকিয়েছে মোটে। কি অন্যায় কাজ বরদার! বোকা বুঝিয়ে দিয়েছে 30 টাকা দিয়ে। তুমি জিজ্ঞেস করলে না কেন এ কিসের টাকা? আচ্ছা মা, এত বোকা হলে মানুষ সংসার করতে পারে? বিধু নিধু যখন পথে বসবে তখন মজা টের পাবে কে শুনি, তুমি না আমি? আশা গিয়ে তুমুল ঝগড়া বাঁধালে শরতের সঙ্গে। ফাঁকি দিয়ে গাছগুলো এভাবে জলাঞ্জলি দেওয়া? মায়ের টাকার ভাগই বা দেয়া হয়েছে কই? শরৎ তাচ্ছিল্যের স্বরে বললে, যা 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 পারিস তুই করগে। আশা মুখ লাল করে বললে, পদ্মা, তুমি এখনো চেনোনি আমায়। বিধু নিধুকে আর ওই বোকাশোকা মাকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমাকে পারবে না। এই আমি চললুম বাগানে, দেখি কার সাধ্যি বাগানের গাছ কেটে নিয়ে যায়। আয় তো বিধু আমার সাথে, এখনো এত অরাজক হয়নি দেশে বদ্দা। আশা গিয়ে বাগানে যারা গাছ কাটছিল বিধুকে দিয়ে তাদের বারণ করে পাঠালে। গাছ বিক্রি করা হয়নি বিধুদের অংশের, বাগানের গাছে কেউ যেন হাত না দেয়। আশার চেহারার মধ্যে এমন কি একটা জিনিস ছিল, সকলের সমীহ করে চলত। তারা টাকা দিয়ে দলিল লেখাপড়া করে নিয়েছিল আগেই, তবু আশার কথায় তারা গাছ কাটা বন্ধ করল। শেষ পর্যন্ত শরতের কাছ থেকে টাকা ফেরত নিয়ে তারা চলে যেতে বাধ্য হলো। এইসব ব্যাপারে শরৎ ক্রমে আশার মহাশত্রু হয়ে উঠল। ওর উপরে নানা নির্যাতন শুরু হলো, এমনকি বড় ভাই হয়ে বোনের নামে হীন কুৎসা রটাতেও দ্বিধা বোধ করল না। আশা শরতের কাছে গিয়ে বললে, বদ্দা, এসব কি বলেছো তুমি আমার নামে গাঙ্গুলি কাকার কাছে? শরৎ মন দিয়ে হাঁসের পেনের ডগা কাটছিল। শরতের স্ত্রী সামনে দাঁড়িয়েছিল চায়ের পেয়ালা হাতে। শরৎ ওর দিকে চেয়ে ভুরু কুঁচকে বললে, কেন এখানে এসেছিস?
বলবো না? তুমি বড্ড সত্যি, তা আমার জানতে বাকি নেই। কেন, কি করেছি আমি? শরতের উত্তর বলার অযোগ্য। আশা মুখ ফিরিয়ে শরতের স্ত্রীর দিকে চেয়ে বললে, শুনলে তো বৌদিদি বদ্দার কথা। শরতের স্ত্রী স্বামীকে অনুযোগের সুরে বললেন, কি যে বলো, অত বড় সমর্থ বোনকে এসব। শরৎ দাঁত খিচিয়ে বললে, তুমি চা দিয়ে চলে যাও থেকে, নিজের কাজ দেখো গে। শরতের স্ত্রী সেখান থেকে সরে গেল। চোখের ইশারায় আশাকেও চলে যেতে বলল। আশা সে কথা শুনলে না। দুজনে মার ঝগড়া বেঁধে গেল। পাড়ার লোকে উকিঝুঁকি মারতে লাগলো। আশাকে অনেক অপমানজনক কটূক্তি শুনতে হলো শরতের মুখে। শেষ পর্যন্ত শরতের স্ত্রী হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে গেল আশাকে। আশার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললে, দেখো দেখি বৌদিদি কি সব যে বলে উনি। শুনছে না তো বৌদিদি, আমি নাকি। তুমি ও বাড়ি চলে যাও ঠাকুরজি, কেন মিথ্যে অপমান হয়? আমি কি বলবো বলো, আমার বলবার জো নেই কিছু, সবই তো জানো। খিড়কি দরজা দিয়ে চলে যাও। কিছুতেই কিন্তু আশাকে দমানো গেল না। সে ডানা দিয়ে আগলে রেখে দিলে বিধু, নিধু, শৈলকে, এমনকি তাদের মাকেও। গ্রামের লোকে আশাকে শ্রদ্ধার চোখে দেখত। অনেকে অনেক রকম সাহায্য পেত আশার কাছ থেকে। কারো আতুরে রাত জাগতে হলে আশা, কোনো যজ্ঞী বাড়িতে রান্না করতে গেলে আশা, কারো বাড়ি থেকে পুরুষ অভিভাবক বিদেশে যাবেন, সে বাড়িতে 2-4 দিন থাকতে হলে আশা, কারো বাড়ির ডাল কেটে দেওয়ার সময় আশা। সারা গাঁখানার যে কোনো বিপদে আপদে আশাকে সবাই স্মরণ করবে এবং পাবে। পাবে ঠিকই, ঘড়ির কাঁটার মতো পাবে। আশা কখনো নিরাশ করেনি কাউকে। এই সেবার বৃদ্ধ বেনি হালদার ওকে বললেন, ও দিদি ভাই, একটা উপকার করতে হচ্ছে। রাতে খুব কষ্ট পাচ্ছি, একটু দুধ পেলে খেতাম। দুধ পাওয়া যায় না, আমি গরিব, আমায় কেউ দেয়ও না। ছনু বৈষ্ণবের গাই দুধ দিচ্ছে, তুমি গিয়ে বলে কয়ে যদি 1 পোয়া করে দুধ দৈনিক যোগান দেওয়ানোর ব্যবস্থা করতে পারো। বলি, ও দাদু, আপনার ভাত রেঁধে দেয় কে? জম। কে দেবে দিদি? এ গায়ে কি কেউ কারোর দিকে তাকায়? তোমার দিদি মারা গিয়েছে আজ 6 বছর। এই 6 বছরই হাঁড়ি ঠেলছি। ছেলে নেই, মেয়ে থাকে শ্বশুর বাড়ি। আমি না রাঁধলে রাঁধবে কেডা? আমি যদি রেঁধে দিই খাবেন দাদু? যতদিন আপনার বাত না সারে রেঁধে দিলে খাবেন তো? খাবো, খেয়ে বর্তে যাব, 2 হাত তুলে নাচবো, মনে করব ঠিককেতেরও মহাপ্রসাদ খেলাম। কেন এ কথা বললি কেন দিদি? গায়ে আমার নামে কত কথাই তো রটেছে দাদু, বদ্দা রটিয়ে বেড়াচ্ছে, তাই বলছিলুম আর কি। আমার মায়ের নামে যদি রটনা রটত, তবে আমি তার হাতে খেতাম না। মাস 2, অর্থাৎ সেবার গোটা শীতকাল ধরে রোজ সকালে এসে বুড়ো বেনি হালদারের রান্না করে দিত আশা। ফলে সেই শ্রাবণ মাসে যখন বেনি হালদার মারা গেলেন, তখন নিষ্কর ব্রহ্মোত্তর সম্পত্তি থেকে 2 বিঘে আমন ধানের জমি তিনি আশার নামে উইল করে দিয়েছেন শোনা গেল। এ নিয়ে মকদ্দমা সৃষ্টি হয়েছিল। বেনি হালদারের জামাই এসে বললে ও উইল জাল, ও সম্পত্তি তার ছেলের প্রাপ্য। আশা কে যে তাকে সম্পত্তি দিয়ে যাবেন তার শ্বশুর? শরৎও বেনি হালদারের জামাইয়ের তরফে মোকদ্দমায় গোপনে তদবিরও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আশার জমি কেউ কেড়ে নিতে পারেনি। বিধুর লেখাপড়া যেটুকু হয়েছিল তা আশার চেষ্টা এবং উৎসাহের ফলেই। নিধু লেখাপড়ায় খুবই ভালো।
ম্যাট্রিক পাশ করলো বেশ ভালোভাবে। ইদানিং শরৎ সম্পূর্ণভাবে পৃথক হয়ে গিয়েছিল। এদের সম্পত্তিতে হাত দিতে সাহস করত না, আশাকে ভয় করত। সেই শরতের বউ যখন মারা গেল, আশা গিয়ে শরতের সংসারে বুক দিয়ে পড়ল। ওর ছোট ছোট ছেলে মেয়েদের দেখাশোনা, রান্না করে খাওয়ানো, সব কিছু করত আশা। অবশ্য বেশি দিন করতে হয়নি, কারণ 3 মাসের বেশি দেরি করেনি শরৎ দ্বিতীয়বার বিয়ে করতে। আশা চোখের জল ফেলে বলেছিল, বৌদিদির যে কি গুণ ছিল তা কেউ জানতো না, আমি জানতুম। বদদাদার ভয়ে জুজু হয়ে থাকতো বেচারি। নিজের ইচ্ছে মতো কিচ্ছু করবার কি উপায় ছিল তার? অমন বউকে বরদা চিনতে পারলে না। 2 দিন যেতে না যেতেই তার তর সইল না, অমনি বিয়ে করে নিয়ে এলো। মাঘ মাসের শেষ। আশা শরতের বাড়ি গিয়ে বললে, বরদা, তোমায় যেতে হবে একটিবার। কোথায় যাব? বিধুর বিয়ের জন্য হাঁটাহাঁটি করছে 7 বেরের দুঃখীরাম চৌধুরী। একবারটি গিয়ে মেয়েকে দেখে এসো। আমি যাব? তবে কে যাবে বলো? তুমি আমাদের মাতার মণি, বংশের বড় ছেলে, আমাদের সকলের অভিভাবক। তুমি যা ঠিক করবে ওর বিয়ের বিষয় তাই হবে। যাও গিয়ে দেখে এসো বরদা। শরৎ খুশি হয়ে মেয়ে দেখে এসে ঠিকঠাক করলে বিয়ের ব্যাপার। ফাল্গুন মাসের বিধুর বিয়ে হয়ে গেল। বৈশাখ মাসে সরাটি ফলসরার 5 আনি জমিদার বাড়ি থেকে নিধুর বিয়ের সম্বন্ধ এলো। কেননা নিধু ভালো ছেলে, সেবার আইএ পরীক্ষা দেবে। আশা আবার গিয়ে শরৎকে ধরবে। বরদা, বিয়ে তুমি দিয়ে দিও যদি মেয়ে ভালো হয়, কিন্তু নিধুকে যেন তারা আরও পড়ান। পয়সা করি আমাদের কিচ্ছুটি দিতে হবে না তাকে। মেয়ের বাবাকে এই কথাখানা বলে এসো বদ্দা। নিধুর বিয়ে হয়ে গেল এখানেই। ওরা নিধুকে বিয়ে পড়াশোনার খরচ দিতে লাগলো। যেবার নিধু বিয়ে পাশ করে শ্বশুরের যত্নে এমএ আর আইন পড়তে ভর্তি হলো ইউনিভার্সিটিতে, আশা সেবার বড় অসুখে পড়ল। ভাদ্র মাসের শেষ, খুব বর্ষা। নিধু কলকাতায় আর বিধু মিরপুরের জমিদারি কাছারিতে কাজ করে। সস্ত্রীক সেখানেই থাকে। বাড়িতে কেবল বিধুর মা আর ওদের সকলের ছোট অবিবাহিত বোন দোলা। আশা ডাক্তার ডাকতে দেবে না। বিধু সামান্য রোজগার করে, ডাক্তারের খরচ পাবেই বা কোথায়? এমনি সেরে যাবে। রোগ হঠাৎ পেকে দাঁড়ালো। দোলা গিয়ে দৌড়ে শরৎকে ডেকে নিয়ে এলো। শরৎ এসে বললে, কি হয়েছে মা? আশার নাকি অসুখ? বাবা শরৎ, তুমি এসেছো। তুমি বাঁচাও আমার আশাকে গো। ও আমার মেয়ে নয় গো, ও বিধু নিধুদের মা। আমি তো মিথ্যে মা হয়েছিলাম। কি করলাম কার? ওই করেছে সব। সর্বস্ব বিষয় বিক্রি করে দাও, আমার মাকে বাঁচিয়ে তোলো। দুপুর থেকে মা আমার অজ্ঞান হয়ে আছে গো। 5 5.5 জ্বর, লোকে চিনতে পারছে না, বিছানা আঁতরাচ্ছে শুধু। এসব 8-10 বছর আগেকার কথা। বিধু এখন চালের কল আর আড়ত করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট নিধু বারাসতে পরিবার নিয়ে আছে সম্প্রতি। বড় দিদির কথা বলতে বলতে এখনো ওদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আশার স্মৃতি আমাদের গ্রামের আকাশে বাতাসে ছেয়ে আছে। এখনো সকলে বলে, সৎ বোন হলেই কি খারাপ হয় গো? না, সৎ মা সৎ ভাই হলে খারাপ হয়? হ্যাঁ, আশাকে দেখেছ তো? পরিবার কত সুন্দর একটা জিনিস। আজকালকার দিনে পরিবার অবশ্য বড় বিচিত্র। নিজের রক্তের সম্পর্কের মানুষও স্বার্থে ঘা বললে ছিঁড়ে চলে যেতে দ্বিধা করে না। আজকাল নিজের সকল সম্পর্ককেও
কেমন যেন দূরের মনে হয়। আসুন, এই দেবী পক্ষে আমরা আমাদের পরিবারের সঙ্গে আবার মিলিত হই। হাতে হাত রেখে মনুষ্যত্বকে জলাঞ্জলি না দিয়ে একে অপরের পাশে থাকি, একসাথে একজোট হয়ে পুজো উপভোগ করি। আর হ্যাঁ, এই পুজোয় আমাদের চারপাশে যে যে মা দুর্গাকে দেখতে পাবো, আসুন চেষ্টা করি তাদের সকলকেই স্নেহের অঞ্জলিতে ভরিয়ে দিতে। সকলের পুজো খুব সুন্দর কাটুক। পরিবারের সঙ্গে একত্রে আপনারা অনেক আনন্দ করুন, সাথে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।